তো আজকে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে ভারতের আর্ট এন্ড কালচার। এবার এই আর্ট এন্ড কালচার থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসতে পারে। টপিকে শুধু একটা দিয়ে দিয়েছে যে আর্ট এন্ড কালচার, কিন্তু যখন প্রশ্ন আসবে তখন কিন্তু তার মধ্যে থেকে অনেক কিছু আসতে পারে। তো সেগুলো মাথায় রাখতে হবে যে কিরকম কিরকম টপিক আমাদের আসতে পারে। তো সেই অনুযায়ী আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাশন করে দিচ্ছি। প্লাস এর পরে তোমাদের যখন করতে হবে আরো কিছু এক্সট্রা পড়তে হবে, সেই অনুযায়ী তোমাদের জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন কিছু সহজ প্রশ্ন থাকবে যেগুলো মোটামুটি পেরে যাবে, দেখে বুঝতেই পেরে যাবে। আর কিছু কিছু পারবে না, আমি ডিসকাশন করে দেবো কি হবে উত্তর, কেন হবে উত্তর আমি বলে দেবো। প্রথম প্রশ্ন কি হবে, যে গোরা উপন্যাসটি কে লিখেছেন? প্রত্যেকে জানি ভীষণ ফেমাস রবীন্দ্রনাথ উপন্যাস। ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। হুম। তো গোরা উপন্যাসটা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার অন্যতম যে একটা শ্রেষ্ঠ উপন্যাস, যেটাকে বলা হয় অন্যতম শ্রেষ্ঠ, এবং যে অনেক বড় বিরল তিনি উপন্যাস লিখেছেন, তো তার মধ্যে অন্যতম হচ্ছে গোরা উপন্যাস। ঠিক আছে? যেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ টেগোর রচনা করেছেন। ওকে, পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? রবীন্দ্রচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এটা রবীন্দ্রনাথ আমাদের ঠাকুর। এবার এখানে আমাদের হচ্ছে দুটো উত্তর পেলাম, একটা বঙ্কিমচন্দ্র, একটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। তাহলে কি দুজনেই ভুল? এবার এখানে একটা কনসেপ্ট আছে, আমি বলে দিচ্ছি, যেটা আমরা ভেবে থাকি কিরকম ব্যাপারটা ভুল হয় আর একটা কিরকম জাতীয় স্তোত্র রয়েছে। হ্যাঁ। তো এখানে যে জাতীয় বঙ্কিমচন্দ্র তো বন্দে মাতরম। হুম, আমি বুঝিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ডাউট আছে। দেখো, ডাউট রয়েছে সেই জন্য উত্তর ভুল হয়েছে, তো অসুবিধাটা আমি বলে দিচ্ছি। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান থেকে দুটো জিনিস অ্যাডপ্টেড হয়েছে, একটা হচ্ছে জাতীয় সঙ্গীত আর একটা হচ্ছে জাতীয় স্তোত্র। ঠিক আছে? এবার এগুলো যখন ইংরেজি করি তখন জাতীয় স্তোত্র যেটাকে, সেটা ন্যাশনাল সং বলা হয়। ঠিক আছে? আর জাতীয় সঙ্গীত সেটাকে ন্যাশনাল অ্যানথিম বলা হয়। তো রয়েছে সঙ্গীত মানে তো সং না, ব্যাপারটা এখানেই গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে? তো যখনই বলবে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথিম, সেটা আমাদের জন গণ মন। ওকে? আর যখনই বলবে ন্যাশনাল সং বা হচ্ছে জাতীয় স্তোত্র, তখন সেটা হয়ে যাবে বন্দে মাতরম। ওকে? এবার এই দুটোর রাইটার আলাদা আলাদা। যেটা জাতীয় সঙ্গীত বলা হচ্ছে ন্যাশনাল অ্যানথিম, তার রাইটার আমাদের রবীন্দ্রনাথ টেগোর। সেটা আমাদের রবীন্দ্রনাথ এটা লিখেছেন। আর জাতীয় স্তোত্র বন্দে মাতরম সেটা লিখেছেন বঙ্কিমচন্দ্র। ঠিক আছে? ফলে এখানে আর ডাউটের কোনো ব্যাপার নেই, খুব সিম্পল ভাবে আমরা করলাম। তাহলে এখানে বলছে জাতীয় সঙ্গীত, মানে এখানে কিন্তু জিজ্ঞেস করছে ন্যাশনাল অ্যানথিমের কথা। এখানে কিন্তু জাতীয় স্তোত্রের কথা আমাদের জানতে চাইনি, এখানে আমাদের ন্যাশনাল অ্যানথিমের কথাটা জানতে চাইছি। ঠিক আছে? তাহলে ন্যাশনাল অ্যানথিম আমরা প্রত্যেকেই জানি লিখেছে আমাদের রবীন্দ্রনাথ টেগোর, এইটা তিনি লিখেছেন। এবার যদি বলা হয় কবে তিনি জাতীয় সঙ্গীতটা লিখেছেন, এটা পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন থাকে, বা জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, তখন অ্যান্সার কি হবে? পারবে? জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? বঙ্গভঙ্গের পর। না, এটা একটু বলে দিই, জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে, 27 ডিসেম্বর। কোথায় হয়েছিল? আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি তে। আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে হয়েছিল। এবার প্রশ্ন আসতে পারে যে কোথায় হয়েছিল অধিবেশনটা? কলকাতায় হয়েছিল, তাই তো? কলকাতায় যে অধিবেশন কলকাতা। হয়েছিল, তো যে কলকাতা অধিবেশনে প্রথম কিন্তু গাওয়া হয়েছিল। এবার যদি প্রশ্ন হয় যে ভারতীয় সংবিধান কবে না জাতীয় সঙ্গীতটা গ্রহণ করেছিল, কবে ন্যাশনাল অ্যান্থেম অ্যাডপ্টেড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন, তখন কি হবে? জাতীয় সঙ্গীত বা জাতীয় 24শে জানুয়ারি 24শে জানুয়ারি 1950। তখন হবে জাতীয় কংগ্রেসের যে শেষ অধিবেশন হয়েছিল 1950, তার 24 জানুয়ারি, সেই দিন কিন্তু এটা আমাদের জাতীয় সঙ্গীতটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে, তো অ্যান্সার এটা। আচ্ছা, এবার খুব সহজ প্রশ্ন, আরেকটা সহজ প্রশ্ন, সবাই জানি যে 1913। হুম, রবীন্দ্রনাথ 1913। ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? কবে? 1913। হ্যাঁ, 1913, 1913, 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার যদি বলে কোন গ্রন্থের জন্য? গীতাঞ্জলি। গীতাঞ্জলি। আচ্ছা, প্রথম এশিয়ার হিসাবে। ঠিক আছে?
এবার এখানে যদি বলা হয় কোন গ্রন্থের জন্য, তোমরা বলবে গীতাঞ্জলি, এবার উত্তরটা হয়ে যাবে ভুল। ঠিক আছে? বলবে কেন স্যার, ছোটবেলা থেকে তো পড়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর তো গীতাঞ্জলির জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন। এটা তো ছোটবেলা থেকে পড়েছি। কিন্তু না, তিনি গীতাঞ্জলির জন্য কিন্তু নোবেল পুরস্কার পাননি। তাহলে কি হবে? সং Song offering, কিসের জন্য? গীতাঞ্জলির তিনি যে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, ইংলিশ যে অনুবাদ করেছিলেন, Song তার offering. জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটা হচ্ছে কি, তার নাম হচ্ছে দ্য সংস অফ রিং। মাথায় ঢুকলো? এটা হচ্ছে উত্তর। হুম, মাথায় রাখতে হবে উত্তরগুলো। হুম, আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন। প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী। তাহলে প্রথম মহিলা আশাপূর্ণা দেবী। যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, সেটা অবশ্যই আমাদের অপশন বি, আশাপূর্ণা দেবী। তিনি কবে নোবেল জ্ঞানপীঠটা পেয়েছিলেন মনে আছে? 1975 1975 না, অ্যাওয়ার্ডটা 76 এ হয়েছিল। ঠিক আছে, এবার যদি বলে কোন উপন্যাসের জন্য, ওই দ্য ফার্স্ট প্রমিস। হ্যাঁ, দ্য ওই ফার্স্ট প্রমিস বা কি প্রমিস বলে একটা ছিল। প্রথম হ্যাঁ। প্রতিশ্রুতি, প্রথম বা প্রতিশ্রুতি। দ্য ফার্স্ট প্রমিস, এই প্রথম প্রতিশ্রুতি বইয়ের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, খুব ভালো। দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা কে? তার মানে আমাদের উপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র। তাহলে দুর্গেশ নন্দিনী। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে আর্ট এন্ড মানে কালচার থেকে যে প্রশ্ন পরীক্ষায় আসবে, টপিক দেখে বুঝতে পারছো যে এখানে পড়তে পারে বিভিন্ন ধরনের যে অ্যাওয়ার্ড, মানে সাহিত্য সংক্রান্ত অ্যাওয়ার্ড পড়তে পারে, এই যে গুরুত্বপূর্ণ জ্ঞানপীঠ কে পেয়েছে বা কোন উপন্যাসের রচয়িতাকে, এই ধরনের প্রশ্ন পড়তে পারে। ঠিক আছে, তো অবশ্যই দুর্গেশ নন্দিনীর রচয়িতা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এটা লিখেছিলেন 1865 সালে তিনি এটা লিখেছিলেন। ঠিক আছে, 1865 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী। আচ্ছা, পরের প্রশ্ন। অরণ্যের অধিকার কার লেখা? বিখ্যাত বই অরণ্যের অধিকার। মহাশ্বেতা দেবী। কি হবে? আচ্ছা, অবশ্যই অপশন বি হবে। মহাশ্বেতা দেবী। হ্যাঁ, মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের উপন্যাস। ঠিক আছে, যেটা হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা। এবার যদি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অরণ্যের অধিকার উপন্যাসে কার মানে চরিত্রের বলা হয়েছে বা কার জীবনী তুলে ধরা হয়েছে, বলতে পারবে? এটা মনে রাখবে, বিরসা মুন্ডা নাম শুনেছো? বিরসা মুন্ডার হ্যাঁ। নাম শুনেছো? ঠিক আছে, যে ধরিত্রী আবা, যিনি হচ্ছে মুন্ডা বিদ্রোহ যে হয়েছিল, বিখ্যাত যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল, সেই মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন তিনি, বিরসা মুন্ডা। ঠিক আছে, সেই বিরসা মুন্ডার জীবনী কিন্তু নিয়ে, মানে জীবনী বলতে কিভাবে তিনি আন্দোলন করেছিলেন, সেই জীবন এবং সংগ্রামকে তুলে রেখেছেন মহাশ্বেতা দেবী তার বিখ্যাত উপন্যাস অরণ্যের অধিকারে। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। বাটুল দ্য গ্রেট চরিত্র, কার্টুন বিভিন্ন সময় আসতে পারে, ছোটা ভীম, ঠিক আছে, তারপর নন্টে নারায়ণ ফন্টে, দেবনাথ। হ্যাঁ, নারায়ণ দেবনাথ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে যে এই ক্যারেক্টার, মানে এই যে কার্টুন ক্যারেক্টারের রচয়িতা বা স্রষ্টা কে? ঠিক আছে, তো অবশ্যই বাটুল দ্য গ্রেটের হচ্ছে নারায়ণ দেবনাথ, ছোটবেলায় পড়েছো। ঠিক আছে, বাটুল দ্য গ্রেট। ঠিক আছে, এছাড়া যদি বলে বাটুল দ্য গ্রেট ছাড়া নারায়ণ দেবনাথের আর কি কি ক্যারেক্টার তিনি লিখেছেন, তিনি তো অবশ্যই কার্টুন চরিত্র অনেক লিখেছেন, আর কি কি বলতে পারবে বিখ্যাত? নন্টে ফন্টে। হ্যাঁ, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে। ঠিক আছে, হাঁদা ভোঁদা, তারপরে হচ্ছে নন্টে ফন্টে। এগুলো হচ্ছে প্রচুর পরীক্ষা আসবে যে হাঁদা ভোঁদা চরিত্রের স্রষ্টাকে, নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টাকে। ঠিক আছে, আরেকটা ফেমাস যেটা খুব একটা তোমরা হয়তো পড়োনি, সেটা হচ্ছে বাহাদুর বেড়াল। ঠিক আছে, ছোটবেলায় এই কমিক্সটাও ছিল, কেউ যদি পড়ে থাকো। তো এই ধরনের সমস্ত ক্যারেক্টার, জনপ্রিয় কার্টুন চরিত্র কিন্তু নারায়ণ দেবনাথের সৃষ্টি বা স্রষ্টা তিনি। আচ্ছা, ছোটা ভীম স্রষ্টাকে প্রত্যেকে অনেকেই দেখো বা দেখেছো, ছোটা ভীম, ঢোলকপুর, তাই তো? ছোটা ভীম দেখেছো কার্টুন, না কেউ দেখোনি, না বড় হয়ে গেছো কি ছোটা ভীম দেখোনি আগে? হ্যাঁ দেখেছি। আচ্ছা, ছোটা ভীমের
যে তিনি হচ্ছেন রাজীব চিলাকা, ঠিক আছে? রাজীব চিলাকা। তিনি বানিয়েছিলেন যে আমাদের বিখ্যাত অ্যানিমেটেড কমেডি টেলিভিশন সিরিজ যেটা হচ্ছে রাজীব চিলাকা। তিনি হচ্ছেন বিখ্যাত যে গ্রিন গোল্ড অ্যানিমেশনস, যেগুলো প্রোডাকশন হাউস হয়, যে বিভিন্ন ধরনের প্রোডাকশন হাউস হয় তো যারা এই কাজগুলো করে থাকে, যেমন হচ্ছে মার্ভেল, তারপর হচ্ছে তোমার ধর হচ্ছে তোমার হচ্ছে ওই প্যারামাউন্ট, এর নামগুলো হয়তো শুনেছো। সেরকম মানে গ্রিন গোল্ড অ্যানিমেশনস একটা হচ্ছে তোমার প্রোডাকশন হাউস রয়েছে। তিনি তার হচ্ছে ফাউন্ডার, তিনি এর হচ্ছে এই যে যার কথা যে আউটফিটের কথা বলছি তিনি এর ফাউন্ডার এবং অবশ্যই তার সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার। তিনি রাজীব চিলকার ছোটা ভীম, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, চাচা চৌধুরী কার্টুন চরিত্রের স্রষ্টা, খুব ফেমাস। ছোটবেলায় পড়েছো চাচা চৌধুরী, সাবু পড়েছো ছোটবেলায়? আমি তো পড়তাম, খুব ভালো লাগতো। স্রষ্টা কে? এবার সেটা হচ্ছে যারা পড়েছো সেখানে লেখাই থাকতো যে প্রাণের চাচা চৌধুরী, প্রাণ মানে লেখা থাকতে দেখবে প্রাণ, ঠিক আছে? তো সেটা দেখেই বোঝা যায় কি কি হতে পারে। প্রাণ কুমার শর্মা? হ্যাঁ, প্রাণ কুমার শর্মা, ঠিক আছে? এই জন্য হচ্ছে তাকে সবাই বেসিক্যালি কি করে যে প্রাণের হচ্ছে বলা হয় প্রাণের চাচা চৌধুরী, ঠিক আছে? এই কথাগুলো বলা হয় যে প্রাণ, ঠিক আছে? প্রাণ কুমার শর্মা ভীষণ ফেমাস কার্টুনিস্ট, ঠিক আছে? তিনি হচ্ছেন এই চাচা চৌধুরী। কেউ চাচা চৌধুরী পড়োনি ছোটবেলায়? না পড়েছো? না, এটা পড়িনি। বাবা, আমি তো আমার প্রচন্ড ভালো লাগতো চাচা চৌধুরী। আমি ছোটবেলায় প্রচুর পড়েছি চাচা চৌধুরী। আবার পিঙ্কি, সে পিঙ্কি হচ্ছে চাচা চৌধুরীর সঙ্গে দুটো পরে অ্যাটাচমেন্ট হয়ে যেত, সেটাও প্রাণের লেখা। তো তিনি ওইগুলোকে অ্যাটাচ করেছিলেন দুটোকে খুব সুন্দর করে। ভালো এগুলো, মানে ছোটবেলায় আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি না বই টই একদম পড়তাম না, ও বই টই সব ছেঁড়াছেড়ি করে এদিক ওদিক। তখন আমার বাবা বলেছে, বুঝতে পারলে যে কি করে একে বইয়ের নেশায় দেওয়ানো যায়। কি হলো, আমি দেখতাম সেই আগে ম্যাগাজিনে বিভিন্ন পেপার টেপারে যে একটু করে সে মানে তোমার অ্যানিমেশন ওই যে কমিক্স গুলো থাকতো সেগুলো আমি পড়তাম, ঠিক আছে? ছবি দেখতাম, তারপরে দেখলাম তার পাশে কি লেখা আছে, পড়লাম। তারপরে সেখান থেকে বাবা যখন হচ্ছে বাইরে যেত, মানে তখন তো এত তো ডেভেলপ ছিল না, তখন কলকাতায় যাওয়া যেত। কলকাতা যাওয়া মানে তখন বিশাল ব্যাপার, ঠিক আছে? যখন যেত সপ্তাহে একবার করে, তখন এরকম নিয়ে আসতো আমার জন্য তোমার ওই কি বলে এই কমিক্স বই নিয়ে আসতো। বিভিন্ন কলেজ স্ট্রিট বা বিভিন্ন জায়গা থেকে এরকম পাওয়া যেত, নিয়ে আসতো। এবার বিভিন্ন সময় যখন ফিরতো সে রাত্রেবেলা 2টো 2:30টে বেজে যেত ট্রেনে। এবার তখন তো না সকালবেলা হাতে পেতাম। খুব সুন্দর লাগতো জিনিসগুলো, ঠিক আছে? ওইখান থেকেই বই পড়া, ওইখান থেকে বই পড়লে দেখবে বাচ্চাকে ওই বইয়ের নেশাটা দেবে, খুব ভালো হবে। আচ্ছা, যাই হোক, খুব ভালো একটা জিনিস। পরের প্রশ্ন, সত্যজিৎ রায় কবে অস্কার পুরস্কার পেয়েছিলেন? 68-তে। 68? না বাবা, অত দেরি করে না। 38, 38। 1938? না, এত তাড়াতাড়ি? সত্যজিৎ রায় অস্কার পেয়েছিল কবে? স্যার 1992। 92 1992। 1992 সালে তিনি অস্কার পেয়েছিলেন, ঠিক আছে? এবার যদিও অস্কার পুরস্কার যেটা অস্কার তো এখানে দেওয়া হয় না, অস্কার হচ্ছে তোমার কোথায় দেওয়া হয়? আমেরিকায় দেওয়া হয়। আমেরিকার হচ্ছে লস অ্যাঞ্জেলেস। শহরটার নাম শুনেছো, লস অ্যাঞ্জেলেস? হ্যাঁ। তো সেই হ্যাঁ। এটা লস অ্যাঞ্জেলেসে দেওয়া হয়। কিন্তু যখন তিনি অস্কার পেয়েছিলেন তখন কিন্তু তিনি এটা নিতে যেতে পারেননি, অসুস্থ ছিলেন, ঠিক আছে? সেই জন্য যে তাকে যে মানে এটা হচ্ছে যে অস্কার কর্তৃপক্ষ কলকাতায় এসে তার হাতে পুরস্কারটা তুলে দিয়েছিল। ভাব, অস্কার দেওয়ার জন্য সেখানে তিনি যেতে পারেননি, কিন্তু তিনি অস্কারটা মানে তাকে দেওয়ার জন্য সেখান থেকে লস অ্যাঞ্জেলেস থেকে লোক এসেছিল দেওয়ার জন্য। সেটা পরবর্তীকালে ভিডিও দেখানো হয়েছিল। কিন্তু খুবই দুর্ভাগ্য নয়, মানে এটা কি বলতো, মরার আগে শেষ ইচ্ছে থাকে না, সেরকম একটা। সেই জন্য তিনি 1992 সালে 21 এপ্রিল, ঠিক আছে, কিছুদিন যেদিন অস্কার পান তার কিছুদিন পরেই তিনি মারা যান। অর্থাৎ তিনি দেখে যেতে পেরেছেন যে তিনি জীবনে অস্কার পেয়েছেন। আর সেই সময় অস্কার পাওয়া মানে বাঙালিদের মধ্যে থেকে একমাত্র তিনিই পেয়েছেন। আর হি ইজ দ্য মোস্ট মানে স্টাইলিশ পার্সন। মানে আমার দেখা তো কে কি কাকে, শাহরুখ খান, অক্ষয় কুমার, কে কাকে স্টাইলিশ মনে, বাট আমি তো তার স্টাইলে পাগল। দ্য গ্রেট। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতে প্রথম সবাক চলচ্চিত্র, আগে ছবিগুলো নির্বাক চলচ্চিত্র হতো, প্রথম
মানে যার মধ্যে সবাক চলচ্চিত্র প্রথম কোনটা? আলো মারা রাজা হরিশ্চন্দ্র। আলো আলোমার। মারা হবে, আলো মারা। হরিশ্চন্দ্রটা মনে হয় নির্বাক ছিল। হ্যাঁ, ভারতের প্রথম কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আলম আরা। ঠিক আছে, আলম আলো আরা মারা। ছিল, হ্যাঁ আলম আরা ছিল আলো প্রথম মারা, হ্যাঁ। সবাক চলচ্চিত্র, যেটা 1931 1931 সালে এটা মুক্তি পেয়েছিল সিনেমাটা, 1931। ঠিক আছে, আর হচ্ছে তোমার পরিচালক কে ছিল? পরিচালক ছিল আরদেশির ইরানি। আরদেশি ইরানি। আর যদি বলে রাজা হরিশ্চন্দ্র, পারদেশি রানী। হ্যাঁ, আর হচ্ছে হরিশ্চন্দ্র ছিল ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র। এটা নির্বাক। হুম, তো এটার মধ্যে মনে রাখবে, প্রথম যদি নির্বাক নির্বাক চলচ্চিত্র। চলচ্চিত্র নির্বাক বলা হয়, চলচ্চিত্র 1913। হ্যাঁ, নির্বাক চলচ্চিত্র। রাজা হরিশ্চন্দ্রের স্টোরি জানো না জানো না? সিনেমার গল্পটা জানো কি ব্যাপার? আচ্ছা, কেউ জানো না, এই শুধু জিকে হিসাবে মনে রেখেছো। যদি পারো কোনোদিন, কিছু না, ইউটিউবে জাস্ট সার্চ করবে 4-5 মিনিটে, বেশিক্ষণ 2-3 মিনিটের হয়তো স্টোরি দেখাবে, 3 মিনিটের হয়তো, অত সিনেমা পুরো দেখার দরকার নেই। স্টোরিটা দেখবে, নিজের চোখ দিয়েই জল চলে আসবে, এতটাই হচ্ছে মানে ভালো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, হিন্দি সিনেমার দাদামণি নামে কোন অভিনেতা জনপ্রিয় ছিলেন? কাকে বলা হতো দাদামণি? কি হবে? কিশোর কুমার। দাদামণি বলা হতো কাকে? বলা হতো অশোক কুমারকে। ঠিক আছে, অশোক কুমার গাঙ্গুলি, যিনি হিন্দি সিনেমায় তার কাজের জন্য ফেমাস ছিলেন দাদামণি নাম। আচ্ছা, অশোক কুমার গাঙ্গুলি। আচ্ছা, পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম মহিলাকে? দাদা সাহেব ফালকে। দেবিকা রানী। দেবিকা রানী। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন দেবিকা রানী। ভেরি গুড। দেবিকা রানী প্রথম অভিনেত্রী যিনি, তার হচ্ছে কোন মুভির জন্য বলতে পারবে, কোন সিনেমার জন্য পেয়েছিলেন? ফার্স্ট লেডি। ঠিক আছে, মুভিটার নাম ছিল ফার্স্ট লেডি। তো ফার্স্ট লেডি মুভির জন্য তিনি প্রথমবার দাদা সাহেব পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। এটা সে সময় 1935-এ, সরি একটু ভুল বললাম, দেবিকা রানী হচ্ছে ফার্স্ট লেডি নামে পরিচিত। ঠিক আছে, পরিচিত ছিল। আর তার যে মুভিটা ছিল, সিনেমাটার নাম ছিল জওয়ানি কি হাওয়া। জওয়ানি কি হাওয়া, জওয়ানি কে হাওয়া মুভি ছিল, সেই জন্য তিনি, এটা 1935-এ 1935 সালে এটা তিনি পুরস্কার। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন, ত্রিভঙ্গ মুদ্রা কোন নৃত্যের প্রধান বৈশিষ্ট্য? এবার দেখবে বিভিন্ন, এটা বিভিন্ন পড়ে যে কোন নৃত্য কোন রাজ্য থেকে রয়েছে, এটা খুব ফেমাস প্রশ্ন। ঠিক আছে, এটা একদম, কিন্তু এখন কিছু কিছু প্রশ্ন আসছে যেখানে বিভিন্ন নৃত্যের যে পশ্চার, সে পশ্চারের উপরে প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, তো সব তো মনে রাখা সম্ভব নয়, কয়েকটা আমি একটু এখানে পড়িয়ে দিচ্ছি, মানে যেটা বলে দিচ্ছি, যেগুলো লাগবে সেই অনুযায়ী। ঠিক আছে, ত্রিভঙ্গ মুদ্রা পারবে? এটা হচ্ছে ওডিসি নৃত্যের একটা বৈশিষ্ট্য। কুচিপুড়ি। না, ওডিসি, ওডিসি নৃত্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা। আচ্ছা, পরেরটা, হ্যাঁ, এটা ভীষণ ভালো, কোন নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে? মানে এই ধরনের প্রশ্ন ভীষণ ফেমাস, একটা গ্রামের নাম থেকে। কুচিপুড়ি। এটা হচ্ছে খুব ফেমাস, এটা হচ্ছে কুচিপুড়ি। সাত্রিয়া। কি হবে? সাত্রিয়া হবে? কুচিপুড়ি। কুচিপুড়ি হবে। ঠিক আছে, নৃত্যশৈলীর নাম যেটা একটা গ্রাম থেকে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কুচিপুড়ি নৃত্য। আচ্ছা, পরের প্রশ্ন, যক্ষগণ কোন রাজ্যের প্রচলিত নৃত্য? বিভিন্ন ধরনের যে নৃত্য রয়েছে, নাচ রয়েছে, সেগুলো হচ্ছে
কালচারাল ডান্স ছাড়া বিভিন্ন ধরনের যে তোমার নাচগুলো গরবা, ঠিক আছে, ভাংড়া, গিদ্ধা এরকম টাইপের যক্ষগণ একটা বিশেষ শৈলী নৃত্য কোন রাজ্যের প্রচলিত নৃত্য? পারবে? কর্ণাটকে। হ্যাঁ, এটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের একটা ফেমাস নৃত্য শৈলী হচ্ছে যক্ষগণ, ঠিক আছে? এটা কর্ণাটকের একটা বিখ্যাত লোকনৃত্য, লোক নৃত্য। হুম, আচ্ছা, মটকি এটাও খুব ফেমাস। কোন রাজ্যের নৃত্যশৈলী মটকি? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশ। তাহলে মটকি যে নৃত্যটা রয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের নৃত্যশৈলী, ঠিক আছে? মধ্যপ্রদেশের যে মালওয়া অঞ্চল রয়েছে, মালব বা মালওয়া অঞ্চল, সেই মালওয়া অঞ্চলে এই ফেস্টিভ্যালটা করা হয়, যেটা বেসিক্যালি এই অঞ্চলে যেসব মহিলারা রয়েছে, ঠিক আছে, সেই মহিলাদের দ্বারা পরিবেশিত। আচ্ছা, সম্প্রতি বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? কিছু প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে, মানে যেগুলো আমাদের প্রেজেন্টলি কোনো কিছু রাজ্যে মানে বিশেষ কিছু হয়েছে সেরকম মনে রাখতে হবে। বিশ্বের আসামে। বৃহত্তম আসাম। ঝুমুর আসামে। বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য, এটা সুন্দরভাবে জিনিসটা বলেছে, এটা আমাদের অ্যান্সার হবে আসাম। আসামে হয়েছে, এই আসামের যে গুয়াহাটি, এখানে বৃহত্তম ঝুমুর নৃত্য হয়েছে। ভেরি গুড। কাকে তবলা এবং সেতারের আবিষ্কারক বলা হয়? এটা তো খুবই ফেমাস। আমির খসরু। আমাদের আমির দিল্লি খসরু। 7 জন সুলতানের কন্টেম্পোরারি বা সমসাময়িক বলা হয় আমির খুসরুকে, যাকে তবলা এবং সেতারের আবিষ্কারক বলা হয়। তিনি বিভিন্ন ধরনের রাগ উদ্ভব করেছিলেন। ইজ দ্য লেজেন্ড আমির খুসরু। বাউল গান কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে? 2002। 2005। 2005, 2005 এ বাউল গানকে আমাদের বিশ্ব ঐতিহ্য কে ঘোষণা করবে? অবশ্যই ইউনেস্কো, ঠিক আছে? ইউনেস্কো ছাড়া কে ঘোষণা ইউনেস্কো ইউনেস্কো। ইউনেস্কোতে এটা ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? অবশ্যই 2005, 2005 সালে ইউনেস্কো দ্বারা এটাকে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোক শিল্প? এই ধরনের প্রশ্ন আসছে, তো দেখে মোটামুটি ডোকরা। ডোকরা। দেখে বোঝা যাচ্ছে, প্রথমে দেখো তাঞ্জোর চিত্রাঙ্কন, এটা তো হবে না, এটা তামিলনাড়ুর, দেখেই বোঝা যাচ্ছে। কালা মেজুথু, দেখেই বোঝা যাচ্ছে নামগুলো হবে না, ঠিক আছে? তাঞ্জোর যেটা বেসিক্যালি তামিলনাড়ু হবে, দেখেই বোঝা যাচ্ছে তাঞ্জাভুর থেকে আসছে তামিলনাড়ু। আর হচ্ছে কালজামেথু, এটা হবে কেরাল, দেখেই বোঝা যাচ্ছে এটা কেরালের একটা নাম, ঠিক আছে? আর আমাদের যে সাঞ্জি, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি, উত্তরপ্রদেশ। তাহলে আমাদের অ্যান্সার হবে ডোকরা, পশ্চিমবঙ্গের, ঠিক আছে? একটা বিশেষ ধরনের শিল্প, যেটা হচ্ছে আমাদের এর পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের পাশাপাশি যে আমাদের উড়িষ্যা রয়েছে, ছত্তিশগড় রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, সেই সব জায়গাতে এটা হয়। আচ্ছা, দশাবতার তাস পশ্চিমবঙ্গের কোন জেলার একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং শিল্পকলা? দশাবতার তাস পুরুলিয়া। পুরুলিয়া। কি হবে? বীরভূম মনে হচ্ছে। পুরুলিয়া একটা উত্তর পেলাম। বীরভূম হবে নাকি? না, এটার অ্যান্সার হবে একদম ঠিক পুরুলিয়া। কি বীরভূম হবে? না, পুরুলিয়া হবে। পুরুলিয়া জেলায় দশাবতার দাস দেখতে পাওয়া যায়। এটা বেসিক্যালি কি, দশাবতার মানে কার রয়েছে, 10টা অবতার কার রয়েছে? রাবণের। রাবণ না, রাবণ। এ বাবা, মানে ছৌ নাচের সঙ্গে পরিচিত। রাবণের ও 10টা, দশাবতার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না, 10 মুখ। কি অবস্থা, ঠিক আছে, যাই হোক বাবা, রাবণের 10টা মুখ, আর এই ভগবান বিষ্ণুর হচ্ছে অবতারের যে বিভিন্ন চিত্র, ঠিক আছে, ভগবান বিষ্ণুর যে বিভিন্ন ধরনের 10টা অবতার রয়েছে, এই 10টা অবতারের যে চিত্র দিয়ে তাস, যে তাস হয়, এটা বেসিক্যালি তাসের একটা দশাবতার তাস, তাস দিয়ে এটাকে বানানো হয়, ঠিক আছে? 10টা দিয়ে এইভাবে করা হয়। আচ্ছা,
কলমকারী চিত্র, এটা প্রচুরবার পরীক্ষার জন্য ভীষণভাবে ফেমাস। কলমকারী চিত্রশৈলী কোন অন্ধ্রপ্রদেশ। কি হবে? অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ। কলমকারী এটা আমাদের অন্ধ্রপ্রদেশের একটা ফেমাস চিত্রশৈলী। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। প্রাকৃতিক রং ব্যবহার করে এটা হচ্ছে কাপড়ের উপর আঁকা হয়। হ্যাঁ, কাপড়ের উপর রং দিয়ে এই কলমকারী চিত্র করা হয়। আচ্ছা, মধুবনী চিত্রকলা এটাও ভীষণ ফেমাস। বিহার। বিহারে। বিহার। মধুবনী চিত্রকলা এটা আমাদের বিহার, বিহারে অবস্থিত মধুবনী চিত্রকলা বিহার। এটাকে আরেকটা কি নামে পরিচিত জানো? মধুবনী চিত্রকলাকে আরেকটা বলে, এটাকে বলে মিথিলা চিত্রকলা। মিথিলায় কার কার হচ্ছে জন্ম? মিথিলার সীতা। রাজা, হ্যাঁ মিথিলার রাজা জনক, তার জনকী। ঠিক আছে, আর এটা বেসিক্যালি ফেমাস যেমন বিহার, বিহারের সাথে সাথে আমাদের নেপাল, নেপালেও এটা ফেমাস, ওই জন্য বলা হয়। ঠিক আছে, আচ্ছা। ও তুই বলে নেপাল আগের দিন হচ্ছে কি খেলা দেখছো না? আমি খেলা দেখিনি, আজকে হঠাৎ করে একজন বললো ক্রিকবাজ খুলে, তো আমার মাথাই খারাপ। আমেরিকা ইন্ডিয়াকে, মানে আমেরিকান টিম সে ইন্ডিয়াকে হারাতে হারাতে রেখে দিয়েছিল, আবার নেপাল ইংল্যান্ডকে হারাতে হারাতে রেখে দিয়েছে। ওদের ওয়ার্ল্ড কাপ হচ্ছে, খেলা হচ্ছে না, সার্কাস চলছে। তারপর আর পাকিস্তান বলছে যে বাংলাদেশকে যদি না এ করে সে নাকি ইন্ডিয়ার সাথে খেলবে না। ভাই কে রে, এটা কোন দেশের প্লেয়ার? অবশ্যই পাকিস্তান, আর কি বলবো। খবর মানে দেখেই মাথা খারাপ হয় কি। আচ্ছা, ওয়ারেলি চিত্রকলা প্রধানত নিম্ন কোন রাজ্যে জনপ্রিয়? মহারাষ্ট্র। হুম, এটা আমাদের ফেমাস মহারাষ্ট্রের প্রধান একটা শিল্পকলা। ঠিক আছে, মহারাষ্ট্রের বেসিক্যালি যে সহ্যাদ্রি রেঞ্জ রয়েছে, ঠিক আছে, সহ্যাদ্রি পর্বত রয়েছে, সহ্যাদ্রি পর্বত অঞ্চল যে রয়েছে, সেখানে এই ওয়ারলি, মালহার, কোলি, ভিল এরা এই ফেস্টিভ্যালটা করে। এই যে চিত্রকলাটা এটা মেনলি এদের। ঠিক আছে, মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ চিত্রকলা। আচ্ছা, তাজমহলের নকশায় কোন স্থাপত্য শৈলীর প্রভাব দেখা যায়? ফেমাস প্রশ্ন। ইন্দো ইসলামিক। ইন্দো একদম ইসলামিক একদম, স্থাপত্য শৈলী। ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলী, যেটা তাজমহলের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এবার যদি বলা ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর প্রথম নিদর্শন কি, প্রথম কোনটা তৈরি হয়েছিল? প্রথম, তাজমহল তো অনেক পরে, প্রথম কি হয়েছিল? আইবকের সময় কুয়াত উল ইসলাম মসজিদ, মনে আছে? মিনার। না না না, কুয়াতুল ইসলাম মসজিদ বলেছিলাম, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ওয়াতুল ইসলাম মসজিদ। কুয়াতুল ইসলাম মসজিদ এইটা হচ্ছে প্রথম ইন্দো ইসলামিক স্থাপত্য। আচ্ছা, পরের প্রশ্ন, অজন্তা গুহাচিত্র কোন সময়ের? অজন্তা গুপ্ত। মৌর্য বংশ। গুপ্ত বংশ। কি হবে? অজন্তা গুহাচিত্রে যদি টাইম পিরিয়ড বলা হয় সেটা হচ্ছে গুপ্তা ডাইনেস্টির সময় তৈরি হয়েছিল। ঠিক আছে, যেটা আমাদের বর্তমানে ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে। মৌর্য যুগে বাবা ছিল না এসব, হ্যাঁ, অজন্তা এগুলোরা এগুলো পরে, ইউনেস্কো হেরিটেজ সাইট। আচ্ছা, নিম্নের কোন মন্দিরকে ব্ল্যাক পেগোডা বলা হয়? খুব ফেমাস প্রশ্ন। ব্ল্যাক পেগোডা। কোণারকের সূর্য মন্দির। কোণার্কের সূর্য মন্দির। হুম, কোণার্কের সূর্য মন্দিরকে বলা হয়। কোণারকের যে সূর্য মন্দির যেটা রয়েছে সেটাকে বলা হয় ব্ল্যাক পেগোডা। দূর থেকে কেন বলা হয়? কারণ এটাকে যদি বলা হয় কেন বলা হয় ব্ল্যাক পেগোডা, কারণ এটা দূর থেকে কালো রঙের দেখায়। দূর থেকে এটাকে কালো দেখায়, সেই জন্য এটাকে ব্ল্যাক পেগোডা বলা হয়। এটা বেসিক্যালি আমাদের মানে ডেডিকেটেড টু সান গড। যেখানে কেউ গিয়েছো?
কোণার্কের সূর্য মন্দির গিয়েছো না যাওনি? হ্যাঁ, হ্যাঁ গিয়েছি। সাইডে এরকম সেই চাকা আছে দেখেছো? এরকম চাকা সূর্য মন্দিরের গায়ে এরকম চাকা আছে। হ্যাঁ, হ্যাঁ, যেখানে সবাই ছবি তোলে। যেখানে সবাই ছবি তুলে। এর কি বৈশিষ্ট্য বলো তো? নকশার জন্য? না কিছু জানো এই সম্পর্কে? ওখানে যাবে, না, ওখানে যাবে, গিয়ে একটা যেকোনো পেন বা কোনো একটা জিনিস নেবে, দিয়ে ওই যেকোনো এই যে চাকার উপরে পেনটা দিয়ে দেবে, ঠিক আছে? এবার ওখানে দেখবে চাকাগুলো শুধু চাকা নয়, এমনি ওর গায়ে হচ্ছে দাগ কাটা রয়েছে। এবার তুমি ওর গায়ে এই যে চাকার গায়ে যখনই একটা পেন দেবে তার একটা ছায়া উঠবে, তার একটা ছায়া পড়বে। সেই ছায়াটা যেখানে পড়বে তুমি সঙ্গে সঙ্গে সেটাই দেখবে এক্স্যাক্টলি টাইম দেখতে পাবে যে কটা বাজছে। ডিজিটালি টাইম উঠবে না, হয়তো ছায়াটা হচ্ছে এরকম টাইপের পড়েছে। তার মানে তুমি দেখবে এর মধ্যে আবার ছোট ছোট ঘর কাটা আছে। তুমি দেখবে পার্টিকুলারলি ধরো এরকম হয়তো 3:25 হয়েছে, দেখবে মোটা পুরো সেই 3:25 জায়গার কাছাকাছি ছায়া আছে। তুমি যে কোনো সূর্যের দিনের যে কোনো পজিশনে যাবে, ছায়া সেইরকমই। মানে সূর্যের ছায়া পড়বে সেই হিসাবে এগুলোকে বানানো হয়েছে। এক্সাক্ট টাইম দেখা যায় এখানে। তাহলে সেই সময় কিরকম ভাবে বানিয়েছিল ভাবো, যে বছরের পর বছর সূর্যের অবস্থান, সূর্য বিভিন্ন সময় যে কোনো অবস্থানে তুমি বের করবে, তোমার টাইম দেখতে পাবে শুধুমাত্র ছায়ার উপরে। দিস ইজ কল আর্কিটেকচার আমাদের। ঠিক আছে? জানতে এটা না জানতে না? না এটা জানতাম না। তবে ওই মন্দিরের ভেতরে এরকম 4টে গোল গোল ছিল, মানে ওখানে গাইডরাই বলছিল যে সূর্যের আলো বিভিন্ন সময় মানে বিভিন্ন সূর্য রশ্মিটা বিভিন্ন মানে সময় আসে আর কি, সেই দেখে টাইম ধার্য করা হয়। আচ্ছা, এটা দেখবে ওই ইউটিউবে, মানে তোমার ইউটিউবে দেখবে ওরকম ভিডিও টিডিও সব অনেকে করেছে কিভাবে হয় দেখা। আচ্ছা, বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির কোন রাজ্যে রয়েছে? এটা নিয়ে খুব ফেমাস রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। মনে রাখবে, রাজস্থান, রাজস্থানের হচ্ছে পালি ডিস্ট্রিক্ট, পালি ডিস্ট্রিক্ট রয়েছে, পালি ডিস্ট্রিক্টে প্রথম ওম আকৃতির মন্দির তৈরি করা হয়েছে। আচ্ছা, খজুরাহো টেম্পল কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইটে রয়েছে। মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ। হুম, তো আমাদের যে বিখ্যাত খাজুরাহো টেম্পল রয়েছে, যেটা আমাদের হচ্ছে মানে কামসূত্র এর হচ্ছে টোটালি পুরো সুন্দরভাবে জিনিসগুলো রয়েছে, ভীষণ অ্যাক্সিডেন্টালি পাওয়া গেছে খাজুরাহো টেম্পল, যেটা আমাদের মধ্যপ্রদেশকে অবস্থিত, যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট। ব্রিটিশরা আবিষ্কার করেছিল সেই সময়। আচ্ছা, এলিফ্যান্ট গুহা, এলিফ্যান্টা কেভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অবস্থিত দ্য ভেরি ফেমাস এলিফ্যান্টা কেভ। ঠিক আছে? যেটা বেসিক্যালি পাথর কেটে মানে পুরো শিলা কেটে, ঠিক আছে, শিলা কেটে গুহা মন্দির। এলিফ্যান্টা কেভ মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে রয়েছে। আচ্ছা, হাম্পি মনুমেন্ট, এটা তো সহজ। হাম্পি কার ক্যাপিটাল ছিল? পারলেই পেয়ে যাবে, কোন রাজ্য? বিজয়নগর। হ্যাঁ, তো কোন কর্ণাটক। রাজ্য? কর্ণাটক হবে। তামিলনাড়ু বললে একটু ডাউট হতে পারত। তো অবশ্যই হাম্পি রয়েছে আমাদের কর্ণাটকে, এটা আমাদের বিজয়নগরের ক্যাপিটাল ছিল। বিজয়নগর সাম্রাজ্য ক্যাপিটাল ছিল। বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল কবে, কোন যুদ্ধের মাধ্যমে? 1565 তালিকটের পনেরোশো, যুদ্ধ। হ্যাঁ, 1565 ব্যাটেল অফ তালিকোটা, তালিকোটার যুদ্ধ। পরের প্রশ্ন, স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পল ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে। পাঞ্জাব। পাঞ্জাব। এটা খুব ফেমাস, কে বানিয়েছিল গোল্ডেন টেম্পল যদি বলা হয়, কে বানিয়েছিল? অর্জুন, বল। গুরু অর্জুন, পঞ্চম শিখ গুরু অর্জুন। আচ্ছা, তাহলে দেখো, এই গোল্ডেন টেম্পল যেটা আর কি নামে পরিচিত, যেটা অ্যাকচুয়ালি কি নামে পরিচিত? হরমন্দির সাহিব, তাই তো? গুরু হর হর মন্দির রঙ্গিত। হ্যাঁ, হ্যাঁ। হরমন্দির সাহিব নামে পরিচিত, যেটা বেসিক্যালি ফাউন্ডেশন করেছিল
যখন গুরু অমর দাস ছিল, সে অমর দাসের কন্যা ছিল বিবি ভানি, তাকে আকবর এই জমিটা দিয়েছিল। পরবর্তীকালে গুরু মন্দিরের যে এই যে মানে অমৃতসরে গোল্ডেন টেম্পল, সেটার হচ্ছে নকশা বানিয়েছিল অমর দাসের যে জামাই, মানে পরবর্তী যে তোমার শিখ গুরু, গুরু রামদাস। ঠিক আছে, তিনি হরমন্দির সাহিবের নকশা করেন। পরবর্তীকালে গুরু অঙ্গদের সময় তৈরি হয়, এবং এটা ততদিন হরমন্দির সাহিব ছিল। তবে গোল্ডেন টেম্পল কেন নাম হয়েছে, তার কারণ পরবর্তীকালে মহারাজা রঞ্জিত সিং, আচ্ছা রঞ্জিত সিং তিনি কি করেন, এই মন্দিরটাকে পুরো সোনা দিয়ে মুড়ে দেন, মানে সোনার জল দিয়ে। ওই জন্য তারপর থেকে এর নাম হয়ে গেছে গোল্ডেন টেম্পল। বিবিকা মাকবারা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা ভীষণ ব্যাপার আছে, সুন্দর। মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আছে। মহারাষ্ট্র, ঠিক আছে। মহারাষ্ট্রে বিবিকা মাকবারা যেটাকে কি বলা হয়? এটা তো কবর তো, ঔরঙ্গজেবের স্ত্রীর। হ্যাঁ, এটা বেসিক্যালি মহারাষ্ট্রে বানানো হয়েছিল। অরঙ্গজেবের যে ওয়াইফ ছিল, অরঙ্গজেব স্ত্রী, তার নাম ছিল কি, রবিয়া, রবিয়া সুলতানা। ঠিক আছে, তো রবিয়ার যে তোমার কবর ছিল, সেটা তো বেসিক্যালি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। তো এটা বানিয়েছিল ঔরঙ্গজেবের ছেলে। ঠিক আছে, কিন্তু তারপরে ঔরঙ্গজেব বলছে না, এটা আমি বানিয়েছি, আমাকে দিয়ে দে। তো সেই জন্য এটাকে বলা হয়, কিন্তু বানিয়েছিল তার ছেলে, তার মায়ের জন্য। কিন্তু ঔরঙ্গজেব মানে যাই হোক, আর কি বলবো, তার সম্পর্কে নতুন কিছু বলার নেই। সবার ক্রেডিট তার চাই, তো যাই হোক, সে যা অবস্থা, কিছু বলে লাভ নেই। তো যাই হোক, তো এইটাকে বলা হয় দক্ষিণী তাজ। ঠিক আছে, দক্ষিণ ভারতে তাজমহলের আদলে বানানো হয়েছিল, এটাকে দক্ষিণী তাজ বলা হয়ে থাকে। আতাউল্লাহ যে ছিল তারই, যে তিনি এটা বানিয়েছিলেন ডিজাইনার, তাজমহলের যে ডিজাইনার ছিল তার ছেলে। কোন মুঘল রাজার চিত্রকলার চরম বিকাশ ঘটেছিল? মুঘল স্কুল অফ আর্ট জাহাঙ্গীর। ফ্লারিশ ইন দ্য টাইম অফ জাহাঙ্গীরের সময়। জাহাঙ্গীর। একদম, জাহাঙ্গীরের সময় মুঘল যে চিত্রকলা, এটা সবচেয়ে বেশি ফ্লারিশড হয়েছিল। ঠিক আছে, কারণ তিনি তার যে দরবারে বহু চিত্রশিল্পীদের হচ্ছে সমাদৃত করতেন। ভালো কথা, সুন্দর কথা। পুরনো চালুক্য শিলালিপির খোঁজ পাওয়া গেছে কোন রাজ্যে? চালুক্যরা ছিল বলে ইসলামিক ইনভেশন 300 বছর ডিলেতে হয়েছে। 300 থেকে 400 বছর চালুক্যদের জন্য, নাহলে 712তেই ঢুকে যেত পুরো। চালুক্যরাই বাঁচিয়ে রেখেছিল। কোথায় রয়েছে, পাওয়া গেছে চালুক্য শিলালিপি? পাওয়া গেছে মধ্যপ্রদেশ। উত্তরাখণ্ড হবে তার। না, এটা হবে মধ্যপ্রদেশে। ও ঠিক আছে, গুরজারা গ্রাম, গুরজারা গ্রাম, গুর্জারা গ্রামে পুরনো চালুক্য শিলালিপির 500 বছরের পুরনো চালুক্য শিলালিপি পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কিছুদিন আগেই পাওয়া গেছে। আচ্ছা, উৎসবের দেশ কোন দেশ, মানে অ্যাকচুয়ালি কোন রাজ্য, আর কি, কোন রাজ্য খুব পশ্চিমবঙ্গকে বলে। সেটা ফেস্টিভ্যালস? না, পশ্চিমবঙ্গ। না। ল্যান্ড অফ ফেস্টিভ্যালস কাকে বলা হয়? ল্যান্ড অফ ফেস্টিভ্যাল। কি বলছো বাবা? মাদুরাই অপশনে থাকলে হতো। ল্যান্ড অফ ফেস্টিভ্যালস বলা হয় নাগাল্যান্ড। ঠিক আছে, ট্রাইবালরা সারা বছর ধরে বিভিন্ন উৎসব করে, এই জন্য ল্যান্ড অফ ফেস্টিভ্যালস বলা হয় নাগাল্যান্ড। হুম, আচ্ছা, ঘুমন্ত রাজ্য, স্লিপিং স্টেট, কোন রাজ্যকে বলা হয় ঘুমন্ত রাজ্য? যেখানকার লোকরা সবসময় ঘুমায়, কাজকর্ম নেই। পশ্চিমবঙ্গ বললেই ভালো। অরুণাচল প্রদেশ নাকি? এটাকে বেসিক্যালি বলা হয় অরুণাচল প্রদেশ। ঠিক আছে, ঘুমন্ত রাজ্য, বা বলা হয় উদীয়মান সূর্যের দেশ, কারণ এখানেই সব প্রথম আমাদের সূর্যোদয় হয়। উদীয়মান সূর্যের দেশ বা ঘুমন্ত রাজ্য বলা হয় আমাদের অরুণাচল প্রদেশ, যেটা ভারতের পূর্বতম রাজ্য রয়েছে। ভারতের প্রথম যে সূর্যোদয় এখানেই হয়। পরের প্রশ্ন, গোরসাম কোরা কোন রাজ্যে এই উৎসব পালিত হয়? গোরসাম কোরা, গোরসাম কোরা ফেস্টিভ্যাল
মেঘালয় নাকি? এটা পালন করা হয় অরুণাচল প্রদেশ। এটা সেম উত্তর। এটা একটা বেসিক্যালি বৌদ্ধ উৎসব, বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল, ঠিক আছে? বুদ্ধিস্ট একটা ফেস্টিভ্যাল। এটা হচ্ছে মানে বৌদ্ধদের করে করা হয়। আচ্ছা, মেঘের বাড়ি তো সহজ, বলো, দেখেই আমরা জানি। এটাকে বলা হয় অ্যাবোডি অফ ক্লাউডস। মেঘালয়কে বলা হয়। এটা আমরা দেখেই বুঝতে পারছি, নামটার সঙ্গে ভীষণ পরিচিত, অ্যাবোডি অফ ক্লাউডস। মেঘালয়কে বলা হয় মেঘের বাড়ি, ঠিক আছে? আচ্ছা, লোহরি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? লোহরি ফেস্টিভ্যাল, লোহরি বা লোহরি। পাঞ্জাবে পালন করে। হুম, লোহরি যে ফেস্টিভ্যাল হয় সেটা বেসিক্যালি আমাদের পাঞ্জাবের ফেস্টিভ্যাল। এটা কোন সময় হয় পাঞ্জাবে? গ্রীষ্ম, বর্ষা, শীতকাল কখন হয়? এটা হচ্ছে পাঞ্জাবের শীতকালীন উৎসব, ঠিক আছে? এটা হচ্ছে পাঞ্জাবের একটা শীতকালীন উৎসব, এটা হয়। হুম, এটা বেসিক্যালি কি হয়, লোহরি আগুন জ্বালিয়ে চারিদিকে ঘোরে। যখন শীত আসছে তার আগে আগুন জ্বালিয়ে চারপাশে নৃত্য। হুম, আমরা বন ফায়ার করি না আজকাল, সব তো এখন সব চলছে। আচ্ছা, লোহরি। ওনাম, এটা তো সহজ। কেরালা। এটা ফেমাস, এটা অ্যাকচুয়ালি কেরালার ফেস্টিভ্যাল, কিন্তু পাশাপাশি সমস্ত রাজ্য, তামিলনাড়ু থেকে শুরু করে সবাই এটা পালন করে। তো অপশনে সুন্দর দেওয়া আছে আমাদের কেরল। কেরলের যে মানে বার্ষিক ফসল কাটার, আমাদের যেমন নবান্ন হয়, ঠিক আছে, সেরকম বার্ষিক ফসল কাটার উৎসব ওনাম। হুম, আবার এটাকে আরেকটা জিনিসের সাথে তুলনা করা। তোমরা হয়তো শুনেছো কিনা জানি না, যে রাজা বলি, নাম শুনেছো? রাজা বলি, নাম শুনেছো? রাজা বলি শোনোনি? আচ্ছা, ভালো কথা। তো রাজা বলিকে আমাদের বিষ্ণু হচ্ছে পাতালে পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে, দান করেছিল। যাই হোক, বলা হয় এই সময় তিনি বছরে একবার প্রত্যাবর্তন করেন পৃথিবীতে, ঠিক আছে, বলা হয়। নালে বা সব সময় তিনি সেখানেই থাকেন। তো পরে আমরা এটা যে পৌরাণিক গল্প রয়েছে, বার্ষিক প্রত্যাবর্তনকে বলা হয়, ঠিক আছে, ওনাম ফেস্টিভ্যাল। আচ্ছা, চারিচুং ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা? চাইরিচুং ফেস্টিভ্যাল। মিজোরামে। চাইরিচুং যে ফেস্টিভ্যাল, এটা পালন করা হয় মণিপুরে, ঠিক আছে? এটা বেসিক্যালি হচ্ছে নাগা যেসব ট্রাইব রয়েছে, আচ্ছা। নাগা সম্প্রদায়, নাগা সম্প্রদায় যে রয়েছে তাদের একটা ফেস্টিভ্যাল, এটা হচ্ছে মণিপুর রাজ্যে পালন করা হয়। রয়্যাল ভুটান বুদ্ধিস্ট টেম্পল উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? রয়্যাল ভুটান, বাবা বলা যাচ্ছে, সেই বুদ্ধিস্ট টেম্পলের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? এটা করা হয়েছে, কাছাকাছি কে রয়েছে ভুটানের কাছে? সিকিম রয়েছে। উড়িষ্যা কি করে হবে, তাই না? সিকিম করা হয়েছে। সিকিম রয়েছে। হ্যাঁ, সিকিম। সিকিম রয়েছে, তো হুম। সিকিমে উদ্বোধন করা হয়েছে রয়্যাল ভুটান বুদ্ধিস্ট টেম্পল। সবাই এখানে যাওয়া আসা করবে, কোনো চাপ নেই। ভারতে প্রথম সুকেটন মিউজিয়াম, সানকেন সানকেন মিউজিয়াম সানকিন মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছে? প্রথম সানকেন তৈরি করা হয়েছে প্রথম সানকিন মিউজিয়াম, পারবে? এটা অ্যান্সার হবে মুম্বাই। ভারতের প্রথম সানকেন মিউজিয়াম মানে হচ্ছে জলের নিচে, জলমগ্ন। হুম, দ্বারকা আবিষ্কার হয়েছে, ঠিক আছে, তো সমুদ্রের নিচে যে আমাদের একটা মিউজিয়াম, যে দ্বারকার যে সমস্ত কিছু এভিডেন্স পাওয়া গেছে, তুমি যদি চাও
যেতে পারো, সেখানে গিয়ে দেখতে পারো। তো সমুদ্রের নিচে একটা প্রত্নতাত্ত্বিক স্থান, যেটা সানকেন মিউজিয়াম নামে পরিচিত, যেটা প্রথম মুম্বাইতে তৈরি করা হয়েছে। পল্লী কবি, খুব ফেমাস, সহজ প্রশ্ন। কাকে বলা হয় পল্লী কবি? জসীমউদ্দিন। জসীমউদ্দিন। পল্লী কবি বলা হয় জসিম উদ্দিনকে। তিনি গ্রামের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি লিখেছেন, এই জন্য তাকে রুরাল পোয়েট বলা হয়। রুরাল পোয়েট, গ্রামের বিভিন্ন জিনিস নিয়ে তিনি লিখতেন, গল্প, কবিতা, তাকে রুরাল পোয়েট বলে। বেতাল ভট্ট নামে কে পরিচিত? এটা হচ্ছে নিকনেম, বিভিন্ন যে লেখক রয়েছে বা কবি রয়েছে তাদের যে ডাক নাম বা নিকনেম। বেতাল ভট্ট, ছদ্মনাম। ছদ্মনাম একদম সুবোধ ঘোষ মনে হচ্ছে। না। অ্যান্সার হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। কালী। ঠিক আছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে অধ্যায় নিকনেম, তিনি হচ্ছেন বেতাল ভট্ট। এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত গোয়েন্দা চরিত্র তিনি লেখার জন্য ফেমাস, কি বলতে পারবে? ভেরি ফেমাস গোয়েন্দা চরিত্র, এটা পরীক্ষা আছে, যেমন টেনিদা এতে আছে সেরকম। কাকাবাবু। না, আরে বাবা, কাকা বাবু, এ বাবা, পড়নি। গোয়েন্দা চরিত্র খুব ফেমাস, আমাদের বাঙালির কাছে ভীষণ ফেমাস। তিনি হচ্ছেন ব্যোমকেশ বক্সী। নাম শুনেছো না? ব্যোমকেশ, আচ্ছা আচ্ছা। ব্যোমকেশ বক্সী, শরদিন্দু হ্যাঁ। বন্দ্যোপাধ্যায়। কালপুরুষ নামে কে পরিচিত? এটাও ফেমাস, প্রচুর বার পরীক্ষায় আসে। একটা উত্তর তো ডিলিট হয়ে গেল, তিনটের সুবোধ মধ্যে ঘোষ। বাকি তিনটের মধ্যে উত্তর হবে। কালপুরুষ নামে পরিচিত সুবোধ ঘোষ। আচ্ছা। পরশুরাম, অপশন পাল্টে গেছে। রাজশেখর বসু। রাজ রাজশেখর বসু রাজশেখর বসু পরশুরাম নামে। তিনি বেসিক্যালি বিভিন্ন হাস্য রসাত্মক বই লিখতেন। পরশুরাম। আচ্ছা, লাস্ট প্রশ্ন, বীরবল নামে কে পরিচিত? প্রমথ চৌধুরী প্রমথ প্রমোদ চৌধুরী। চৌধুরী। তাহলে বীরবল নামে পরিচিত দ্য ভেরি ফেমাস রাইটার প্রমথ চৌধুরী। ঠিক আছে, তার বিখ্যাত হচ্ছে একটা পরীক্ষা আছে, একটা পত্রিকা তিনি সম্পাদনা করতেন, যেই পত্রিকায় তিনি লিখতেন সেটার নাম হচ্ছে সবুজ পত্র। পরীক্ষা আছে যে সবুজ পত্র বাংলা পত্রিকাটা কে প্রচালনা করতেন? আচ্ছা, প্রমথ চৌধুরী। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝলে যে কোন কোন জিনিস কিরকম টাইপের প্রশ্ন করতে হবে। ঠিক আছে, অনেক ধরনের প্রশ্ন হয়, তার মধ্যে থেকে আমি আর্ট এন্ড কালচার থেকে এগুলো দিলাম। পরের দিন কি হবে টপিক বলে দিয়েছি, দেখেছো কি হবে পরের দিন? কি হবে দেখোনি? কালকের ক্লাস কি হবে? জেন্ডার জেন্ডার অ্যাওয়ারনেস। জেন্ডার জেন্ডার অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস। ঠিক আছে, ওখান থেকে আমি প্রথমে একটু পড়িয়ে দেবো। ঠিক আছে, টপিকটা একটু পড়িয়ে দেবো, যেগুলো প্রয়োজন আছে। জেন্ডার অ্যাওয়ারনেস বলতে কি, হ্যান ত্যান পড়িয়ে দেবো, তার সাথে সাথে আমি এমসিকিউ করাবো। ঠিক আছে, তো ওটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক, যেটা কিন্তু আমাদের অ্যাটাচ করেছে। ঠিক আছে, তো সেই সব যে টপিক রয়েছে সেগুলো কিন্তু করতে হবে। তো তোমরা যদি বিভিন্ন জায়গা থেকে পড়ে রাখতে পারো, পড়বে খুব ভালো। আমি নোটস এর সঙ্গে নোটস মতো পড়িয়ে দেবো, তার সাথে সাথে আমি এমসিকিউ তো করিয়ে দেবো। ঠিক আছে, তো প্র্যাকটিস সব রকম হয়ে যাবে। তো সেই অনুযায়ী মাথায় আমাদের রাখতে হবে।